ভালোবাসার সাতকাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প নিরঞ্জন আর ঈশিতার গল্প। নিরঞ্জন তার স্ত্রী আর ছেলেকে নিয়ে গ্রামে থাকে। ছেলের বয়স 3 বছর। নিরঞ্জন কলকাতার এক পোস্ট অফিসের পোস্টমাস্টার। নিরঞ্জনের স্ত্রী তাদের ছেলেকে কলকাতার স্কুলে ভর্তি করাতে চায়। আর তাছাড়া গ্রাম থেকে রোজ কলকাতায় যাতায়াত করা নিরঞ্জনেরও খুব কষ্ট হয়। আর তাই ওরা ঠিক করে কলকাতায় প্রথমে বাড়ি ভাড়া নিয়ে এসে থাকবে, আর তারপর ধীরে সুস্থে একটা ফ্ল্যাট কিনে নেবে। সেই মতো অফিস ছুটির পর রোজই নিরঞ্জন বাড়ি ভাড়া খুঁজতে বেরোয়, কিন্তু কোনোটাই ঠিক মনের মতো হয় না। 1 মাস এভাবে কেটে যায়। নিরঞ্জনের স্ত্রী বাড়িতে একটু অশান্তিই করতে থাকেন, কারণ তিনিও আর ধৈর্য রাখতে পারেন না। নিরঞ্জনও প্রায় হাল ছেড়ে দেয়। এই রকম সময় নিরঞ্জনের অফিসের একজন নিরঞ্জনকে একটা বাড়ির খবর দেয়। বিডেন স্ট্রিট এরিয়ায় বাড়ি ভাড়া আছে। নিরঞ্জন বাড়ির মালিকের সাথে সেই দিনই গিয়ে দেখা করে। বয়স্ক ভদ্রলোক, বেশ রাশভারী। 1 তলাটা ভাড়া দেবেন। নিরঞ্জনের দেখে খুব পছন্দ হয়। একেবারে অ্যাডভান্স করে দিয়ে তারপর বাড়ি ফেরে। নিরঞ্জনের স্ত্রী শুনে খুব খুশি হন। পরের মাসেই ওরা শিফট করে। নিরঞ্জনের স্ত্রী নিরঞ্জনকে জিজ্ঞাসা করে, ওপরে কি ওই বয়স্ক ভদ্রলোক একাই থাকেন? নিরঞ্জন বলে, জানি না তো, কেন? নিরঞ্জনের স্ত্রী বলেন, না, আসলে ওপরে 2-1 জনের হাঁটার আওয়াজ পাই। আর তাছাড়া যে কাজের মেয়েটি কাজ করতে আসছে সে বলল ওপরে ওই বয়স্ক ভদ্রলোক ওর নাতনি আর ছেলের বউয়ের সাথেই থাকেন। নিরঞ্জন বলল, আর ছেলে, সে থাকে না? নিরঞ্জনের স্ত্রী বলেন, ছেলে মিলিটারিতে ছিলেন, 4 বছর হলো নিরুদ্দেশ। আজ প্রায় 3 মাস হয়ে গেল নিরঞ্জনরা এখানে এসেছে। ওদের মানে বাড়িওয়ালা আর ভাড়াটের এন্ট্রেন্স যেহেতু আলাদা, তাই মাসের 1 তারিখ ছাড়া নিরঞ্জনের সাথে ওই বয়স্ক ভদ্রলোকের দেখা হয় না। আজ মাসের 1 তারিখ, রবিবার। নিরঞ্জন বাজার করে এসে জলখাবার খেয়ে ভাড়াটা দিতে যায়। একটি অল্প বয়সী মেয়ে বলে, দাদু তো পুরী বেড়াতে গেছে, আপনি আসুন, বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। নিরঞ্জন এই দ্বিতীয়বার ওদের বসার ঘর অবধি এলো। প্রথমবার এসেছিল বাড়ি ভাড়া ঠিক করার সময়। বসার ঘরটা খুব সুন্দর করে সাজানো। নিরঞ্জন অপেক্ষা করতে থাকে। মেয়েটির মা আসে, বলে, কিছু মনে করবেন না, আপনাকে একটু বেশি অপেক্ষা করতে হলো। কিন্তু পুরো কথাটা শেষ হলো না। ওরা একে অপরকে দেখে তো অবাক। আজ প্রায় 16-17 বছর পর ওদের দেখা হলো। নিরঞ্জন বলে, এ কি ঈশিতা, তুমি তুমি এখানে? তার মানে তুমিই ওনার পুত্রবধূ? ঈশিতা বলে, হ্যাঁ, আজ প্রায় 4 বছর হলো আমার স্বামী নিরুদ্দেশ। নিরঞ্জন বলে, ভারী মিষ্টি মেয়ে তোমার, কি নাম ওর? ঈশিতা বলে, শাশ্বতী। ঈশিতা বলে, চা খাবে? নিরঞ্জন বলে, না। নিরঞ্জন বলে, সেদিন যদি তুমি পাশে থাকতে তাহলে আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। ঈশিতা বলে, অতীত ঘেঁটে আর কি হবে? নিরঞ্জন ভাড়ার টাকাটা দিয়ে নিচে চলে আসে ঠিকই, কিন্তু নিরঞ্জনের মনে মাথায় শুধুই ঈশিতা আর নিরঞ্জনের অতীত ঘুরতে থাকে। ঈশিতা আর নিরঞ্জন একে অপরের প্রথম ভালোবাসা। একই পাড়ায় পাশাপাশি বাড়িতে ওরা থাকতো। ছোটবেলার ভালোবাসা, একসাথে বড় হওয়া। ঈশিতা যখন কলেজের পড়া শেষ করে, নিরঞ্জন তখন সবে সবে চাকরি পেয়েছে। নিরঞ্জন ঠিক করে 2 বাড়িতে ওদের সম্পর্কের কথাটা বলবে।
ওদের দুই বাড়ির মধ্যে সম্পর্ক খুবই ভালো। দুই পরিবারের কেউই কোনোভাবেই কোনো ভাবনাতেই আনতে পারে না যে নিরঞ্জন আর ঈশিতার মধ্যে ভালোবাসার সম্পর্ক হতে পারে। নিরঞ্জন ঠিক করে এক রবিবার দুই পরিবারের সকলকে ওর আর ঈশিতার সম্পর্কের কথাটা বলবে। কিন্তু ভাগ্য, ওপরওয়ালার মনে হয় সেটা মঞ্জুর ছিল না। শুক্রবার সন্ধেবেলা খবর আসে ঈশিতার বাবার রেল লাইন পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি স্পট ডেথ। ঈশিতাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এভাবে প্রায় 7-8 মাস কেটে যায়। এর মধ্যে ঈশিতার মামা ঈশিতার বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসেন। নিরঞ্জন শুনেই ঈশিতাকে বলে, আর দেরি করা ঠিক হবে না, দুই বাড়িতে আমাদের কথাটা জানিয়েই দেই। এদিকে ঈশিতার মা নিরঞ্জন আর নিরঞ্জনের বাবা মায়ের ওপর অনেক ব্যাপারেই নির্ভরশীল হয়ে পড়েন। পাত্রপক্ষ ঈশিতাকে দেখতে এসেই পাকা কথা দিয়ে যায়। ঈশিতা সুন্দরী, শিক্ষিতা, অপছন্দের কোনো কারণই নেই। নিরঞ্জন ঈশিতাকে বলে, আর দেরি করা একদম ঠিক হচ্ছে না। ঈশিতা বলে, কিন্তু মা যে তোমায় অন্য চোখে দেখে। কাল আমি শুনলাম আমার মা তোমার মাকে বলছেন নিরঞ্জনই ঈশিতাকে সম্প্রদান করবে। নিরঞ্জন বলে, কি বলছো, এক্ষুনি সবাইকে সত্যিটা জানানো দরকার। ঈশিতা রাজি হয় না। ঈশিতার বক্তব্য, তোমার মা বাবা, আমার মা, ওরা সবাই আমাদের বিশ্বাস করে। আমাদের কথা জানলে ওরা মেনে নিতে পারবে না, অনেক কষ্ট পাবে। নিরঞ্জন বলে, কিন্তু না জানালে সারা জীবন আমরা কি ভালো থাকবো? ঈশিতা রাজি হয় না। বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের 2 দিন আগে নিরঞ্জন অফিসের কাজ নিয়ে আউটস্টেশন চলে যায় 7 দিনের জন্য। তারপর আর ঈশিতার কোনো খবর নিরঞ্জন রাখে না। কারণ তার পরপরই নিরঞ্জনের ট্রান্সফার হয়। নিরঞ্জন ওর অফিসের কাছেই মেসে থাকতে শুরু করে। ঠিক করে আর বিয়েই করবে না। কিন্তু মা বাবার পীড়াপিড়িতে গ্রামের একটি মেয়েকে বিয়ে করে, আর ওই গ্রামেই সে থেকে যায়। লোকে অনেক কথা বলে, ওকে ঘর জামাই বলে, অনেক রকমভাবে অনেক কিছু বলে, কিন্তু ও সেসবে কর্ণপাত করে না। আর বর্তমানে ভাগ্যের কি পরিহাস, আবার ঈশিতার সাথে দেখা। নিরঞ্জন দেখে ও কিছুতেই ঈশিতার কথা মাথা থেকে মন থেকে বার করতে পারছে। যদিও ঈশিতা ওর মনেই ছিল, এক মুহূর্তের জন্য মন থেকে যায়নি। কিন্তু সামনাসামনি দেখা হওয়ার পর ওর মনের অস্থিরতা অনেক বেশি বেড়ে গেছে। নিরঞ্জন খুব ব্যালেন্সড পারসন। ওর স্ত্রী ছেলের প্রতি খুবই ডিউটিফুল। ওর স্ত্রী ওর ছেলে পুরোপুরি ওর ওপরেই ডিপেন্ডেন্ট। 3 দিনের মধ্যে ফ্ল্যাট বুক করে নিরঞ্জনরা শিফট করে যায়। যাওয়ার আগে ঈশিতাকে ওর ফোন নাম্বারটা দিয়ে যায়। বলে, যদি কখনো কোনো কারণে বা কারণ ছাড়া যোগাযোগ করতে ইচ্ছে হয় ফোন করো। ঈশিতা না বলে, জানি তুমি আমায় কোনো দিন ক্ষমা করতে পারবে না, তবে আমার ওপর রেগে থেকো না। নিরঞ্জন বলে, ওটাই তো মুশকিল, না তো কোনোভাবেই তোমার ওপর রাগ করে থাকতে পারি, আর না তো তোমায় ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি। আচ্ছা আসি তাহলে, তুমি ভালো থেকো। তো বন্ধুরা, আজকের এই গল্পের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।